আসসালামু আলাইকুম মামু। নাকি প্রিয়ম এই যে শুরু করি আমরা নাকি তাহলে আর কেউ আইলে নাইলে নাই। সো সো এমএল জার্নিটা স্টার্ট করি। সো এমএল এর সাজেশন সবাই অলরেডি দেখছো যে এমএল এর সাজেশনে বেসিক্যালি তো আমরা ফার্স্টে যদি কোয়েশ্চেন প্যাটার্ন একটু ডিসকাস করি যে ট্রু ফলস রিলেটেড কিছু কোয়েশ্চেন আইব। ধরো যে ট্রু ফলস যে ট্রু ফলস রিলেটেড আর এখানে ডেফিনেশন থাকতে পারে ট্রু ফলস রিলেটেড। হ্যাঁ রেকর্ড করে ওকে ওকে দেন এটার সাথে ধরো ডেফিনেশন থাকতে পারে স্যারে বলছে নাকি। তো এটা হবে 1 নম্বর কোয়েশ্চন এরকম থাকবো। তো এটা টোটাল থাকবে হচ্ছে 7টা হচ্ছে 1 মার্ক করে 7। এটা যে 1 নম্বর ট্রু ফলস। তো ট্রু ফলস এর মধ্যে বেসিক্যালি কোনগুলো যে বিভিন্ন অ্যালগরিদম কোনটার কাজ কি, রিয়েল লাইফ এক্সাম্পল কি, কোন সিচুয়েশনে আমরা কোন অ্যালগরিদমটা ইউজ করলে বেটার হইব, এগুলো আর কি। মানে প্রতিটি অ্যালগরিদমের শুরুতে যে ইন্ট্রোডাকশন আছে সেগুলো আর কি। আর সেকেন্ডলি হচ্ছে যে 5টা কোয়েশ্চন থাকবো। তো 5টা কোয়েশ্চনের মধ্যে কোয়েশ্চন টাইপ হইতে পারে ধরো থিওরি হইতে পারে, বা এখানে কনসেপচুয়াল কোয়েশ্চন হইতে পারে, বা এখানে সিনারিও বেস কোয়েশ্চন হইতে পারে। ঠিক আছে, সিনারিও বেস কোয়েশ্চন মানে কনসেপচুয়াল বেস কোয়েশ্চন আর কি। তো এখান থেকে টোটাল আনসার করতে হবে 3টা, তার মানে 3টা 3 করে হচ্ছে 9 মার্কস। আর এটা যে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন যেটা থাকবে এখানে থাকবে হচ্ছে ডিরেক্ট অ্যালগরিদম। ঠিক আছে, এখানে থাকবে ডিরেক্ট অ্যালগরিদম। তো অ্যালগরিদম বলতে আমাদের যে অ্যালগরিদম পড়ানো হয়েছে, তো এটা থাকবে টোটাল হচ্ছে 6টা। 6টার মধ্যে আনসার করতে হবে 4টা। তো 4টা হচ্ছে 6 মার্কস, 4 6 24। এই হচ্ছে 24, 9 এবং 7, এই হচ্ছে টোটাল 40 মার্কস। তো অ্যালগরিদম 6টার মধ্যে যে অ্যালগরিদমগুলো সারা সাজেশনের মধ্যে দিচ্ছে সেটা হচ্ছে কেএনএন, সব থেকে ইজিয়েস্ট অ্যালগরিদম। দেন হচ্ছে একটা হচ্ছে কেমিন ক্লাস্টারিং, এটাও মোস্ট ইজিয়েস্ট। আমার কাছে সব থেকে ভালো লাগছে এই যে নাইফ বাইস অ্যালগরিদম, এটাও আসবে। দেন হচ্ছে ডিসিশন ট্রি, এটাও ইম্পর্টেন্ট। তো ডিসিশন ট্রি তো অনেক বড়, ওইটারে একটা ডিসিশন ট্রির একটা কনসেপচুয়াল পার্ট বলতে পারে আর কি, বেসিক্যালি বের করার জন্য। দেন ডিসিশন ট্রির পরে রিগ্রেশন, কেমিন ক্লাস্টারিং, নাইফ বাইস, রিগ্রেশন, এই কয়টা 1 2 3 4 5টা। আরো কয়টা ছিল রে? কেমিন ক্লাস, আচ্ছা আরেকটা কনসেপ্ট ছিল সেটা হচ্ছে পারসেপ্টর। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের কোনো কনসেপ্ট আসবে না। নিউরাল নেটওয়ার্ক, এই নিউরাল নেটওয়ার্ক নিয়ে কোনো কোশ্চেন আসবে না, বা ওই টপিকটা স্কিপ করতে পারো। সো 56 এর কোয়েশ্চেন যারা দেখছে ওরা অলরেডি জানে যে নিউরাল নেটওয়ার্ক থেকে অনেক কোয়েশ্চেন আসছে। সো ওগুলো আপাতত স্কিপ করতে পারে স্যার, মানে অ্যাকর্ডিং টু স্যারের সাজেশন। তো এগুলো হচ্ছে বেসিক্যালি ট্রু ফলস এবং ডেফিনেশন। এটা তো আর প্রতিটা যখন অ্যালগরিদম পড়বায় তখন তো ট্রু ফলস আর ডেফিনেশনগুলো ইজিলি তোমরা বুঝতে পারো এখান থেকে কোনগুলো কি আসবে। আর 5 মার্কসের কোয়েশ্চেন যেগুলো বেসিক্যালি হচ্ছে থিওরি, এটা আসলে ওই প্রতিটা অ্যালগরিদমের কিছু থিওরি কনসেপ্ট আছে, যেমন কিছু ইউজ কেস আছে, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে, সেগুলো তোমরা দেখতে পারো। ম্যাথমেটিক্যালের মধ্যে থিওরি এখানে কনসেপচুয়াল, এখানে ম্যাথও আসবে আর কি। ম্যাথমেটিক্যালের মধ্যে ম্যাথ কোনটার মধ্যে আছে? ডিসিশন ট্রির মধ্যে কিছু ম্যাথ আছে, যেমন ইনফরমেশন গেইনগুলো বের করা লাগে, এন্ট্রপি বের করা লাগে, টোটাল এন্ট্রপি বের করা লাগে, এইরকম সব কিছু ম্যাথ থাকতে পারে। অথবা রিগ্রেশনের মধ্যে ম্যাথ আমরা দেখছি যে রিগ্রেশনের ইন্টারসেপ্ট বার করা লাগে, দেন হচ্ছে তার স্লোপটা বের করতে হয়, আরও ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলো বের করতে হয়। সো রিগ্রেশনের ম্যাথগুলো এই ম্যাথ টার্মের মধ্যে দিতে পারে। পারসেপ্টরের মধ্যে বেসিক্যালি ম্যাথ নাই, এখানে কয়েকটা ইপক আছে, এই কয়েকটা ইপক চালাইয়া আমাদের প্রেডিকশনের ভ্যালুগুলোকে আপডেট করা লাগে আর কি। সো এটাও আসতে পারে, যেহেতু এটা 56 কোয়েশ্চেন অলরেডি আসছে। এই হচ্ছে বেসিক্যালি ডিসিশন ট্রি। তো এটা অনেক
এইটা আসলে সব বলা যাইতেছে না কোশ্চেন কেমন থাকবে, তবে বলতে পারে ডিসিশন ট্রির কয়েকটা ফিচার্স দিব, ফিচারতে বলবে এটা রুট নোট কোনটা সিলেকশন করা লাগে। তো আমরা কি করি, প্রতিটা ইউতে ইনফরমেশন গেইনটি বের করি, টোটাল এন্ট্রপি বের করি, এন্ট্রপি বের করে যেটা সব থেকে ম্যাক্সিমাম হয় দেন ওইটাকে আমরা রুট নোট হিসেবে কাউন্ট করি আর কি। সো এইখান থেকে আসতে নাইপ বাইসে ডিরেক্টলি বলবে যে নাইপ বাইস ওটা তার অ্যাপ্লাই করতে হবে, কেমিনের মধ্যেও ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হয়, আর কেএনএন এর মধ্যে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হয়। সো এগুলো হচ্ছে ডিরেক্ট ম্যাথ টাইপের। তো এগুলো কিন্তু অ্যালগরিদম বেসডের মধ্যে থাকবো। আর রিগ্রেশনের মধ্যে এখানের মধ্যে অনেক কনসেপচুয়াল কোশ্চেন করতে পারে, ডিসিশন ট্রির মধ্যে কনসেপচুয়াল কোশ্চেন করতে পারে, আর এগুলোতে কনসেপচুয়াল কোশ্চেন করার মতো আমি কিছু দেখি না। ওকে, আর তো এগুলোই প্রুফ প্রসেস বুঝতেছো। সাজেশন দেখলে আলটিমেটলি তোমরা যদি সাজেশনটা দেখো তাইলে ইজিলি জিনিসটা ক্যাচ করতে পারবে। সো এখানে সাজেশন আছে। ওকে, আমি এখানে নিয়ে আসি। সো এই যে গোল অফ দ্য টাইপস অফ মেশিন লার্নিং সুপারভাইজ আনসুপারভাইজ, ওই যে ডেফিনেশনের মধ্যে যেগুলো বলছিলাম, ডেফিনেশন, সুপারভাইজ, আনসুপারভাইজ কোনটার কাজ কি, রেইনফোর্সমেন্ট এগুলোর কাজ কি, ওই যে কনসেপচুয়াল বা সিনারি বেস কোয়েশনের মধ্যে এগুলো দিতে পারে। দেন একটা ছিল কস্ট ফাংশন বের করা, যে ম্যাথমেটিক্যাল, এটা আমাদের সিটি ওয়ানে এরকম নিয়েছিল কস্ট ফাংশনগুলো বের করা। তো ওইটার এমএসসি ভ্যালুটা বের করে মিন স্কোয়ার ইরোর ভ্যালুটা বের করা লাগে। তো এটা ম্যাথের একটা টার্ম, মানে ইরোরের ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করতে হয়। সো ওই ফার্স্ট মার্কসের কোয়েশনের মধ্যে দিতে পারে এটা। আর বায়াস ভার্সেস ভেরিয়েন্স ট্রেড অফ, এটা বাইক বেসিক্যালি ওই যে 2 মার্কসের কনসেপ্টের কোয়েশন আর কি, কখন ওভার ফিট হবে কখন আন্ডার ফিট হবে। দেন হচ্ছে বুল সাইড ডায়াগ্রাম একটা আছে, ওইটা হচ্ছে তোমার মানে রেগুলারাইজেশনের কনসেপ্টের মধ্যে পড়ে। তো বায়াস বেস ভেরিয়েন্স এগুলো তোমরা জানো। এগুলো হচ্ছে ধরো কনসেপচুয়াল কোয়েশনের মধ্যে থাকতে পারে, ওই যে পাঁচটা কোয়েশন থাকবে, প্রতিটা কোয়েশন হচ্ছে 3 মার্কসের আর কি। সো 3টা কোয়েশন আনসার করতে, সো এখান থেকে এগুলো তোমরা অ্যানালাইসিস করতে পারো। আর অ্যালগরিদম মধ্যে কেমিন ক্লাস্টারিং, অ্যালগরিদমটা কি, এর ওয়ার্কিং রিয়েল লাইফে এক্সাম্পল করে ট্রু ফলসের মধ্যে দিবে, ওয়ার্ক কিভাবে করে, নাইপ বায়াস, প্রবাবিলিটি, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, দেন ডিসিশন ট্রিতে এন্ট্রপি, ইনফরমেশন গেইন অথবা রুট নোট সিলেকশন। তো রুট নোট সিলেকশনটা বেসিক্যালি দিব ওই যে অ্যালগরিদমের কনসেপ্টে, এন্ট্রপি গুলো তার বের করতেই হবে। গ্রেডিয়েন্ট ডিসেন্টের মধ্যে ইনস্টিটিউশন যে লার্নিং রেট, ওই যে লার্নিং রেট বের করতে পারে, ওই যে ম্যাথের কনসেপ্টে ইউজ করে, সূত্র ইউজ করে বের করতে হয়। ইফেক্ট অ্যান্ড ক্যালকুলেশনটা বুঝতেছই। রিগ্রেশন অ্যানালাইসিসের মধ্যে লিনিয়ার রিগ্রেশন মোড, ক্যালকুলেটিং এই যে স্লুপ এবং ইন্টারাপ্ট, যেটা আমি বলছিলাম বিভিন্ন কোএফিসিয়েন্টের ভ্যালুগুলোকে বের করতে হয়। আর কনফিউশন ম্যাট্রিক্সের মধ্যে অ্যাকুরেসি, পারসেশন, প্রিসিশন, রিকল, F1 স্কোর এন্ড আদার্স। সো এগুলো হইতে পারে ধরো ক্যালকুলেট করতে দিতে পারে, অথবা জাস্ট বলতে পারে এগুলো বলতে কি বুঝো, হ্যান তেন কিছু একটা, বা কোনটার মানে কি বুঝায় আর কি। সো এটা এখন আমি পারি নাই, সেটা নিয়ে আমার পড়াশোনা করা লাগে, বাকিগুলো আমি কভার করতে হবে। আর পারসেপ্টনের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে রুলস অ্যান্ড টাইপস অফ অ্যাক্টিভেশন ফাংশন, কয়েকটা অ্যাক্টিভেশন ফাংশন সে পারসেপ্টনের কনসেপ্টে, যেমন সিগময়েড, ঠিক আছে, আর এলইউ এবং টোন ফাংশন, ফাংশন, আচ্ছা যাই হোক। সো এগুলোর ডেফিনেশন আসতে পারে, ইকুয়েশন আসতে পারে, কোনটা কখন ইউজ করো এই ধরনের কনসেপ্ট আসতে পারে। আর বেসিক হাউ দ্য পারসেপ্টর ওয়ার্ক, তো এটা যে 6 মার্কসের যে অ্যালগরিদমের কনসেপ্টে এই পারসেপ্টনের ইকুয়েশন আসতে হবে। সব থেকে ইজি লাগছে আমার কাছে পারসেপ্টনের, মানে একই জিনিস বারবার করা কিছু প্র্যাকটিক রাখলে ইজিলি আনসার করা যায়। আর প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্যে ম্যাপিং রিয়েল ওয়ার্ল্ড স্ট্রাক সুইটেবল, ওই যে বললাম না সিনারিও দিয়ে বলবে কোন এমএল অ্যালগরিদমটা ওই সিনারিওর মধ্যে সুইট করবে সেটা বলার জন্য। সো এটা কনসেপচুয়াল কোয়েশ্চন থাকতে পারে, কেন সুইট করবে সেটাও এক্সপ্লেন করতে করা লাগতে পারে। মানে একটা সিনারি বেস দিব বা একটা ডাটা সেট দিব, ডাটা সেট বলতে পারে যে অমুক ধরনের ডাটা সেট, দেন অমুক ধরনের ডাটা সেটের মধ্যে কয়েকটা অ্যালগরিদমের মধ্যে কোন অ্যালগরিদমটা বেশি সুইটেবল এবং কেন এক্সপ্লেন করে 3 মার্কস একটা কোয়েশ্চন থাকতে পারে। এক্সাম্পল ফর দ্য হেলথ কেয়ার বিজনেস অ্যান্ড এভরিডে টেকনোলজি, সিম্পল, ওই যে বললাম না হেলথ কেয়ার বিজনেস বা টেকনোলজি রিলেটেড ডাটা সেট দিব, ডাটা সেট বা সিনারিও বেস কোয়েশ্চন, ওইখান থেকে কোন অ্যালগরিদমটা সব থেকে বেশি সুইটেবল সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলতে পারে। এগুলি সো রিমাইন্ডার, দ্য এক্সাম উইল দ্য কনসেপচুয়াল, যে বললাম না কনসেপচুয়াল বেস কোয়েশ্চন থাকবো, ক্যালকুলেশন বেস প্রবলেমও থাকবো। সো ক্যালকুলেশন বেস প্রবলেমের মধ্যে যদি তোমরা একটু ফোকাস করে দেখবে এগুলো ইজি রে ভাই, এগুলা মানে এত কঠিন লেভেলের ক্যালকুলেশন না যেটা ক্যালকুলেটর দিয়েও মিলে না, আর টাইম মানে বেশি লাগবে এরকম কিছু না। আর সাম কোয়েশন উইল বি রিকোয়ার্ড অ্যানালাইসিস করে বের করতে লজিক ইউজ করতে হইব, অ্যান্ড এই যে লজিক্যাল রিজনিং, এই যে রিজনটা তোমাকে এক্সপ্লেন করা লাগবে, অ্যান্ড কানেক্টিং থিওরি উইথ অ্যাপ্লিকেশন। আর এনশিওর ইউর ফুল কনসেন্ট্রেশন হোয়েন ইউ আর আনসারিং এনি অ্যালগরিদম বেসড অন দ্য প্রবলেম, কোন প্রবলেমে কোন অ্যালগরিদমটা ইউজ করতেছো সেটা একটু মাইন্ড করা, এই ওভারঅল সাজেশন, ঠিক আছে। তো ওভারঅল সাজেশনের মধ্যে তো আমরা ফার্স্টে ধরো কোনটা ইউজ করতাম, নাইপ বেস ক্লাসিফায়ার। তোমরা যারা এখানে আসো কোনটা শুরু করা যায়? আই থিঙ্ক লাস্ট থেকে শুরু করলে বেটার হয়, তো রিগ্রেশন থেকে।
রিগ্রেশন আচ্ছা আগে 6টা অ্যালগরিদম হচ্ছে 6 into 4 24 ও 6টা কভার করি যেমন কে মিনস নাইপ বায়াস আচ্ছা আচ্ছা আমি রিগ্রেশন থেকে স্টার্ট করি ওকে তো রিগ্রেশন থেকে স্টার্ট করি তাইলে জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবে তো আমি রিগ্রেশনের মধ্যেই স্টার্ট করতেছি ওকে ফাইন আচ্ছা ওকে তাইলে আমরা রিগ্রেশন থেকে স্টার্ট করি ওকে ফাইন সো ফিরি আচ্ছা রিগ্রেশন ওকে এটা কেমন লাগতেছে না ওকে ফাইন সো রিগ্রেশনের মধ্যে দুইটা সিলেক্ট আছে লিনিয়ার রিগ্রেশন ওইটা তোমরা জানো লিনিয়ার লিনিয়ার রিগ্রেশন আর আরেকটা ছিল হচ্ছে লজিস্টিক রিগ্রেশন লজিস্টিক্স আচ্ছা বানা লজিস্টিক্স টিক্স বানানো হয়েছে লজিস্টিক্স রিগ্রেশন দুইটা রিগ্রেশন আমাদের বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশনটা পড়ানো হয়েছে লজিস্টিক রিগ্রেশনও পড়ানো হয়েছে যাই হোক তো কোন একটা লিনিয়ার ইকুয়েশনের আমরা গ্রাফটা কেমন হয় বা ইকুয়েশনটা কেমন হয় কোন একটা লিনিয়ার ইকুয়েশন যেমন হইতে পারে ওই যে আমরা সরলরেখার ইকুয়েশনগুলো পড়ছি যে y ইজ ইকুয়াল টু যে mx প্লাস c তো এটা যখন আমরা গ্রাফ আঁকতাম এটা যখন আমরা গ্রাফ আঁকতাম তো আমরা কি করতাম যে এটা সিটা বলতাম কি y এর ছেদাংশ এরকম আমি বাংলায় বলতেছি যে y এর ছেদাংশ তার মানে এটা হচ্ছে সেই এইখান থেকে বলে এই সি পয়েন্টটা হচ্ছে এখানে আর এটা যেহেতু দেন গ্রাফটা হয় এইরকম হয় তো এই যে এইটার একটা আমরা ঢাল বের করতাম এই ঢালটা হচ্ছে সেটা হচ্ছে এম বা স্লোপ ঠিক আছে এই ঢালটা হচ্ছে এম বা এটাকে বলা হয় স্লোপ তো আমাদের এরকম বিভিন্ন কনসেপ্ট দিতে পারে মানে একটা সিনারিও বলতে পারি যে ঢালের মানটা বের করে দেন এই যে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট আমার তো যে ইনপুট বা ডেটা যেগুলো এটাকে কি বলা হয় ভেরিয়েবল যেগুলো সেগুলো হচ্ছে এক্স এবং ওয়াই আমার তো সেটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর এটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্টের মধ্যে একটা হচ্ছে স্লোপ আর বাকিগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট ওকে এরকম বের করতে পারে সো এটা হচ্ছে আমাদের একটা মানে এটাকে কি বলা হয় ইকুয়েশন আর একটা ইকুয়েশন হয়তো ধরো y ইকুয়াল টু mx তো এটা যদি হয় তাহলে আমার এই যে সি কোএফিসিয়েন্টের ভ্যালুটা 0 তাহলে গ্রাফটা হয় এমন ক্লিয়ার তো এমটা হচ্ছে আমাদের ডাল বা স্লোপটা ক্লিয়ার সো এখানে সো এই ইকুয়েশনটাকে মানে মেশিন লার্নিং এ বা আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসে যেভাবে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে y ইকুয়াল টু b প্লাস mx অর্থাৎ আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স এর মধ্যে এগুলো পড়ছি ঠিক আছে b ইজ ইকুয়াল টু এই যে b বলতে এই সিটাই আর m তো আর স্লোপ ঠিক আছে b এখন এই যে b এর মানটা যে কোএফিসিয়েন্টের ভ্যালুটা এই কোএফিসিয়েন্টের ভ্যালুটা বের করে একটা সূত্র আছে কোএফিসিয়েন্টের ভ্যালুটা এটা হচ্ছে আমাদের আউটপুট যেটা থাকবে সেটা আর এক্স এক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনপুট ফিচার্স ওকে ইনপুট যেটা থাকবে সেটা বি হচ্ছে কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট বের করার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এইটাই ইম্পর্টেন্ট রিগ্রেশনের সূত্রটা হচ্ছে মিন অফ ওয়াই ওয়াই বলতে এখানে আউটপুট ফিচার্সের মানে মিন বের করবে মাইনাস করতে হয় মিন অফ ওয়াই মাইনাস করতে হয় এম এক্স ইন্টু তো ইন্টুটা কেমনে দেয় এরকমই দিলাম এম এক্স ইন্টু মিন অফ এক্স মানে ইনপুট ফিচার্স মিন অফ এক্স ইনপুট ফিচার্স এটা হচ্ছে বি এর মান এটা কিসের মান বি এর মান বি কোএফিসিয়েন্টের মান বা এটা ইন্টারসেপ্টও বলা হয় না সময় ইন্টারসেপ্ট ওকে ওই রকম ইন্টারসেপ্টিং যাই হোক তো এটা হচ্ছে বি ইকুয়েশন মান সো এই ইকুয়েশন ইউজ করে আমরা বি এর মানটা বের করব তো আমার আলটিমেটলি কোয়েশ্চন সিনারিও থেকে এরকম আমাদের ইকুয়েশনটা সলভ করতে হবে ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে হয় সো বি এর ইকুয়েশন হচ্ছে এইরকম তাহলে এম এর ইকুয়েশনটা কি এমটা হচ্ছে স্লোপ এমটা যে স্লোপটা বের করার ইজিয়েস্ট হয়ে হচ্ছে যে একটা সূত্র আছে সেটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট কার প্রোডাক্ট অফ এটা হচ্ছে ডেভিয়েশন সাম অফ প্রোডাক্ট অফ ডেভিয়েশন তাহলে ডেভিয়েশনের প্রোডাক্টের সাম ওকে ভাগ করতে হবে সাম অফ স্কোয়ার SQR স্কোয়ার কার করতে হবে অফ ডেভিয়েশন ওকে কার করা লাগবে এটা হচ্ছে এক্স এর ডেভিয়েশন অফ এক্স তো এটা বললাম ডেভিয়েশন অফ এক্স ঠিক আছে ডেভিয়েশন অফ কি বললাম ডেভিয়েশন অফ এক্স বললাম
ওকে, এম এর হচ্ছে সাম অফ প্রোডাক্ট অফ ডেভিয়েশন। তো এখানে ডেভিয়েশন বলতে কার কার ডেভিয়েশন হবে ভাই? দুইটা ডেভিয়েশন হবে, একটা হচ্ছে এক্স এর ডেভিয়েশন, একটা হচ্ছে ওয়াই এর ডেভিয়েশন। তো ফার্স্টে কি করতে হবে? প্রোডাক্ট করতে হবে, সরি সাম করতে হবে, সামের প্রোডাক্ট করতে হবে। আচ্ছা, জিনিসটা আমরা মানে জিনিসটা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। সো এই যে দুইটা অর্থাৎ বি এর মান এবং এম এর মান এগুলো আমাদের ক্যালকুলেট করতে পারবো। এমটাকে তো বেসিক্যালি স্লোপ বলা হয়। তো একটা ডাটা সেট দিল, ধরো এখানে একটা ডাটা সেট দিল এক্স এর মান, ওয়াই এর মান, ধরো এখানে এক্স এর একটা মান দিল আর এখানে ধরো ওয়াই এর একটা মান দিল, ধরো কিছু একটা এরকম ডাটা সেট দিল আমাদের দিয়ে, এখান থেকে বলতে পারে যে এটার কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করো। ঠিক আছে, কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করো বা আরো কিছু এর লিনিয়ার রিগ্রেশনটাকে তোমরা ফাইন্ড আউট করো। সো এরকম ডাটা সেট দিতে পারে, ডাটা সেট দুইটা এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু থেকে আমাদের ইকুয়েশনটা এরকম ফাইন্ড আউট করতে হতে পারে, অথবা বিভিন্ন যে ইফিশিয়েন্ট কোএফিসিয়েন্ট গুলো বের করা লাগতে হবে। সো এখানে একটা ধর যে আমরা একটা, ঠিক আছে, যে এখানে একটা প্রবলেম আমরা সলভ করি, ধরো এখানে এক্স এর ভ্যালু দিছে আর এখানে ধরো ওয়াই এর ভ্যালু দিছে। ঠিক আছে, ধরো এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দিছে, অর্থাৎ ডাটা সেটের মধ্যে আমার এক্স এর ভ্যালু আছে, ডাটা সেটের মধ্যে আমার ওয়াই এর ভ্যালু আছে। তো এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, দুইটা ভ্যালু আছে। ওইখান থেকে লিনিয়ার রিগ্রেশনের কনসেপ্ট ইউজ করে আমাকে বাকিগুলো বের করতে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, কিছু একটা আছে। তো এখানে ধরো ডাটা সেট হিসেবে 8 আছে, দেন হচ্ছে 10 আছে, 13 আছে, 10 আছে, 13 আছে, দেন আরো থাকতে পারে ধরো 12 আছে, আর কি থাকতে ধরো 16 আছে। আমি নোটের এটাতে বুঝাইতেছি। ঠিক আছে, তো এইটা আছে। তো এইখান থেকে কোয়েশ্চেন অনেকভাবে থাকতে পারে। সো আমাদের সিটিতে একটা কোয়েশ্চেন আসছিল, আমি সিটির কোয়েশ্চেনটা একটু আমি ফাইন্ড আউট করি, ওয়েট। ওকে, তো সিটির কোয়েশ্চেন আমাদের এরকম ছিল যে আমাদের কয়েকটা ডাটা দিছে, দেয়া বলছে নাও প্রেডিক্ট দ্য লিনিয়ার ইকুয়েশন দ্যাট ফিট উইথ দিস পয়েন্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই ইফ এক্স। তো এখানে সেম এইরকম একটা ডাটা সেট, মানে এখানে পয়েন্টগুলো এরকম দিছিল আর কি সিটিতে, যে 8 এবং এখানে কত ছিল, হ্যাঁ 8 এবং 10, যে 8 এবং 10 ধরো পয়েন্টগুলো এরকম ছিল যে 10 এর সাথে ছিল 13, দেন 12 এর সাথে ধরো 16, এরকম পয়েন্ট দিছিল তিনটা। পয়েন্ট দেওয়ার পরে এখানে বলছিল কি করার জন্য, কোয়েশ্চন আমি বলতেছি, কোয়েশ্চনটা দিয়ে দেবো, প্রেডিক্ট করতে হবে লিনিয়ার ইকুয়েশনটা। তাহলে এইটা একটা ম্যাথ হইতে পারে যে লিনিয়ার ইকুয়েশনটা কি করা লাগবে, প্রেডিক্ট করতে হবে। ওকে ফাইন। সেকেন্ডলি কি করতে হবে, ফিটস উইথ দ্য পয়েন্ট, এই পয়েন্ট থেকে লিনিয়ার ইকুয়েশনটাকে প্রেডিক্ট করতে হবে। বেসিক্যালি এই ইকুয়েশনটা বের করা লাগবে। তো ওয়াই এর একটা মান, মানে ওয়াই ইকুয়াল টু বি এর মান বের করা লাগে, এম এর মান বের করা লাগবে। ঠিক আছে, বের করে একটা ইকুয়েশন এখানে জেনারেট করতে হবে এই পয়েন্টগুলো ইউজ করে, এরকম কোশ্চেন থাকতে পারে। দেন হোয়াট দ্য ভ্যালু অফ এক্স, এখন এক্স এর ভ্যালু তোমাকে 10 দিয়ে দিছে, দিয়ে ওইখান থেকে ওয়াই এর ভ্যালুটা প্রেডিক্ট করতে বলছে। তাহলে ইকুয়েশনই যদি বের করে ফেলি, ধরো ইকুয়েশন হচ্ছে এইটা, y is equal to mx প্লাস ধরো 5, তাহলে এইটা যদি আমার মেইন ইকুয়েশন, ধরো এই ডাটা সেটের ইকুয়েশন হচ্ছে এইটা, ধরো তাহলে এখান থেকে যদি x এর ভ্যালু 10 দেয়, তাহলে আমরা y এর ভ্যালু প্রেডিক্ট করতে পারবো। m এর মানটা তো আমি অলরেডি আগে বের করবো, কারণ লিনিয়ার ইকুয়েশন করতে হলে আমার m এর মানটা সলভ করতে হবে। দেন x এর মান হচ্ছে 10 আর এটার মান হচ্ছে 5, তাহলে এখান থেকে আমরা y এর মানটা ইজিলি প্রেডিক্ট করতে পারবো। তার মানে লিনিয়ার ইকুয়েশন বের করতে হলে আমার m এর মানটা বের করা লাগবে, আর এখানে যে b যেটা ছিল অর্থাৎ mx প্লাস b, ওই b এর ভ্যালুটা বের করতে হবে। দেন b এর ভ্যালু আর m এর ভ্যালু বসাই দিলে আমি y এর ভ্যালুটা ইজিলি প্রেডিক্ট করতে পারবো x এর মান 10 এর জন্য। ঠিক আছে, তাহলে চলো এই ডাটা সেট থেকে আমরা আগে ইকুয়েশনটা ফাইন্ড আউট করি। ঠিক আছে, এই ডাটা সেট থেকে আগে ইকুয়েশনটা ফাইন্ড আউট করি, তাইলে এই জিনিসটা একটু ইজিলি ক্যাচ করতে পারবে। সো ধরো, ওকে, তো এটা একটু নিচে নিয়ে আসি। ওকে ফাইন, ওকে ফাইন, এটা একটু টান দেই, এটা একটু টান দেই। তো এইটার জন্য আমার ফার্স্টে কি করা লাগবে, এম এর ভ্যালু বি এর ভ্যালু বের করা লাগবে। তো এম এর ভ্যালু বি এর ভ্যালুর জন্য ওই এম এর ভ্যালু আর বি এর ভ্যালু সূত্র ইউজ করব। ঠিক আছে, তো ফার্স্টে ধরো কি কি বের করা লাগবে বলছে, সূত্রগুলো যদি যাই, যে বি এর ভ্যালু বের করতে হলে মিন অফ ওয়াই, তাহলে মিন অফ ওয়াই বের করতে হবে। দেন এম এক্স ইন্টু মিন অফ এক্স, তাহলে মিন অফ এক্স একটা বের করতে হলে মিন অফ ওয়াই একটা বের করতে হবে, মিন অফ এক্স একটা বের করতে হবে, দেন এম এর মানটা বের করা লাগবে। ওকে, তার মানে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু যে দেওয়া আছে ওইখান থেকে মিন অফ এক্স মিন অফ ওয়াই এগুলো বের করে ফেলি। তাইলে এখানে ধরো আলাদা একটা কি বললাম, আলাদা একটা টেবিল ড্র করলাম, সেখানে একটা হবে এক্স এর ভ্যালু, এখানে হবে এক্স এর ভ্যালু, দেন হবে ওয়াই এর ভ্যালু, দেন আরেকটা টার্ম হবে মিন অফ এক্স, দেন হচ্ছে ধরো আরেকটা টার্ম হবে মিন অফ ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু মিন অফ এক্স মিন অফ ওয়াই। ওকে, তো এই জিনিসগুলো আগে ফিল আপ করে ফেলি। এখানে ছিল ধরো এক্স ওয়াই
মিন অফ এক্স মানে হচ্ছে এক্স বার, মিন অফ ওয়াই মানে হচ্ছে ওয়াই বার। তাহলে এক্স এর মানগুলো যদি বসে 8 10 12 আর কি ছিল, হ্যাঁ 10 13 16, তো মিন অফ এক্স যেটা আসছে সেটা আসছে ধরো 10, আর মিন অফ ওয়াই যেটা আসছে সেটা আসছে 13। ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে ফার্স্টে মিন অফ এক্স এবং মিন অফ ওয়াই বের করে ফেললাম। দেন এখানে আরেকটা টার্ম বের করতে হবে, সেটা হচ্ছে ডেভিয়েশন অফ এক্স। ওকে, এখন আসি ডেভিয়েশন অফ এক্স এবং ডেভিয়েশন অফ ওয়াই। ডেভিয়েশন অফ এক্স, ডেভিয়েশন অফ এক্স আর কিছুই না রে ভাই, যে ডেভিয়েশন এফ মানে হচ্ছে এক্স এর ভ্যালু থেকে এক্স এর মিনটা বাদ দাও, এক্স এর ভ্যালু থেকে এক্স এর মিনটা বাদ দাও, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডেভিয়েশন অফ ওয়াই কি আসবে, ওয়াই কি আসবে, যে ওয়াই এর ভ্যালু থেকে ওয়াই এর মিনটা বাদ দাও। তাহলে ধরো ডেভিয়েশন অফ এক্স, তাহলে এক্স মাইনাস এক্স বার, তো এটা হচ্ছে ডেভিয়েশন অফ ধরো এক্স। আর এখানে তার মানে আরেকটা হবে কি করতেছি, এখানে ধরো আরেকটা হবে ডেভিয়েশন অফ ওয়াই। তাহলে এখানে সেম ভাবে বললাম যে ডেভিয়েশন অফ ওয়াই, তার মানে ডেভিয়েশন অফ ওয়াই কি হবে, ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে এখানে বললাম ডেভ অফ ওয়াই। ওকে, কিছু একটা। তাহলে এক্স এর মান কত, তাহলে প্রথমটার জন্য ডেভিয়েশন অফ ওয়াই একটা আসবে, দ্বিতীয়টার জন্য ডেভিয়েশন অফ ওয়াই একটা আসবে, তৃতীয়টার জন্য ধরো ডেভিয়েশন অফ ওয়াই একটা আসবে, আর এটার মান তো ধরো 10 ছিল। ওকে ফাইন, তাহলে কি করতে হবে, এক্স মাইনাস 10, তাহলে এক্স মাইনাস 10 সমান কত, এক্স মাইনাস 10 মানে 8 মাইনাস 10 সমান হচ্ছে -2, খুব ইম্পর্টেন্ট। 10 মাইনাস 10 সমান হচ্ছে 0, 12 মাইনাস 10 সমান হচ্ছে 2। ওকে, দেন 10 মাইনাস 13 সমান হচ্ছে -3, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে কি করে মানে মিন থেকে ওটা ভাগ দেবে, সো এটা হচ্ছে সব থেকে ভুল একটা কনসেপ্ট। দেন কি করা লাগবে, 13 থেকে 10 গেলে হচ্ছে 3, দেন 16 থেকে 10 গেলে কত, 16 থেকে 13 গেলে হচ্ছে 3। তাহলে ডেভিয়েশন অফ এক্স এবং ডেভিয়েশন অফ ওয়াই কমপ্লিট। ওকে ফাইন, তাহলে এই স্টেপটাও কমপ্লিট হয়ে গেল, যে ডেভিয়েশন অফ এক্স এবং ডেভিয়েশন অফ ওয়াই কমপ্লিট। এখন কি করতে হবে, প্রোডাক্ট করতে হবে। প্রোডাক্ট করার পরে কি করতে হবে, সাম করতে হবে কিছু একটা। কারণ প্রোডাক্ট অফ সাম মানে কি, দুইটার গুণ করা। ঠিক আছে, প্রোডাক্ট অফ সাম মানে কি, দুইটা কি করা, গুণ করা, আর তো কিছু না, জাস্ট কি করা, গুণ করা। তার মানে যে ডেভিয়েশন অফ এক্স এবং ডেভিয়েশন অফ ওয়াই এখন আমি গুণ করবো, কার মান বার করার জন্য, যে এম এর মান বের করার জন্য। এম এর মান হচ্ছে সাম অফ প্রোডাক্ট ডেভিয়েশন অফ এক্স এবং ডেভিয়েশন অফ ওয়াই এর গুণফল, ডেভিয়েশন অফ এক্স এবং ডেভিয়েশন ওয়াই এর গুণফল, আর সাম অফ স্কয়ার ডেভিয়েশন অফ এক্স এবং ডেভিয়েশন ওয়াই। তো এখানে সাম কেন বলতেছে, বা এখানে দুইটা ফিচার্স, এখানে মাল্টিপল ফিচার্স থাকতে পারে, বুঝতে পারছি, এখানে দুইটা ফিচার্স ছিল, তো কোয়েশ্চেনের মধ্যে মাল্টিপল ফিচার্স থাকতে পারে। তখন আমাকে কি করতে, ডেভিয়েশন অফ, ধরো ডেভিয়েশন অফ এক্স হচ্ছে ডিএক্স, ডেভিয়েশন অফ ওয়াই হচ্ছে ডিওয়াই, তো এদেরকে কি করা লাগবে, ফিচার্সগুলা সাম করতে, প্রোডাক্ট অফ সাম, তার মানে গুণ করে ওগুলা একটা একটা করে যোগ করতে হবে, একটা পয়েন্টের জন্য দুইটা পয়েন্টের জন্য এরকম যোগ করা লাগে আর কি। ক্লিয়ার, সবগুলা কি করা লাগবে, এই দেখো ফার্স্টে প্রোডাক্ট হতো, ওকে প্রোডাক্ট করলাম, এখন পয়েন্ট কয়টা, এখানে এখানে পয়েন্ট কয়টা, এখানে কয়টা, একটা দুইটা তিনটা পয়েন্ট, তাহলে তিনটা পয়েন্টের এগুলো কি করা লাগবে, তিনটা পয়েন্টের এগুলো যোগ করা লাগবে, বুঝতে পারছি। এই জন্য বলছে সাম অফ প্রোডাক্ট, আগে ডেভিয়েশন অফ এক্স এবং ডেভিয়েশন অফ রে গুণ করবো, গুণ করার পরে সাম করবো। ক্লিয়ার, গুণ করার পরে সাম করবো, কারণ এখানে পয়েন্ট এখানে তিনটা, 8 10 10 13 12 16, তিনটা পয়েন্ট। সো ডেভিয়েশন অফ এক্স, ডেভিয়েশন অফ এক্স, ডেভিয়েশন ওয়াই, এটাকে ফার্স্টে কি ধরো, ডেভিয়েশন অফ এক্স, ডেভিয়েশন অফ ওয়াই, প্রথম পয়েন্টের জন্য গুণ করলাম, দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট, তার মানে সামেশন হবে। ক্লিয়ার, ডিরেক্টলি আনসার মানে কোয়েশ্চেন করলে এরকম আমি বারবার স্ক্রিন দেখতে পারতাম না, যারাই আসো। আমি হ্যাঁ, তুই মান বইতে ভুল করছস, মান বসাইতে ভুল করছি, কি ভুল করছি, 0 হইব কোনটা, এখানে 10 মাইনাস -3 0 বাদে 3 হইব কেন 10, ও আচ্ছা আচ্ছা সরি সরি, আচ্ছা ঠিক আছে, ওইটা ভুল হয়েছে, কারণ আমি 10 থেকে বিক করে ফেলছি আর কি। সো এখানে কত হইব, 0 হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে ফাইন, তাহলে ডেভিয়েশন অফ ডেভিয়েশন ওয়াই গুণ করা লাগবে, সব প্রতিটা পয়েন্টে লাগি সাম করা লাগবে, আর নিচে হচ্ছে ডেভিয়েশন অফ এক্স, জাস্ট এটা স্কোয়ারের সাম, মানে এইটা হচ্ছে আমার এম এর সূত্র। ওকে, তাহলে এম এর সূত্র থেকে এখান থেকে আমরা এম এর মানটাকে ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার, তো সবকিছু বের করা শেষ। তাহলে এখানে একটা জিনিসটা রাখতে পারি, ধরো কোনটা, ডেভিয়েশন অফ এক্স এবং ডেভিয়েশন অফ ওয়াই, মানে এই দুইটা গড়ের গুণফল, তাহলে কত, -6, সরি মাইনাসে মাইনাসে +6, এই তো ভুল করছি, মাইনাসে মাইনাসে আমি কি করতেছি, +6, 0 তে 0, এটা কত আবার হয়, 3 দুগুণে কত হয়, 6 হয়।
এখন কি করতে হবে, এই সবগুলোর সামেশন করতে হবে। সামেশন করলে কত হয়, 12 আসে। এই যে সামেশন করতে হবে, করলাম সামেশন, তাহলে উপরে আসলো 12। আর এখন ডি ডেভিয়েশন অফ এক্স স্কোয়ার, তাহলে ডেভিয়েশন অফ এক্স কত আসছে, -2 স্কোয়ার করলে হয় 4, 0 কে স্কোয়ার করলে হয় 0, 2 কে স্কোয়ার করলে হয় কত 4, আলটিমেটলি সাম করলে হয় কত 8, তাহলে 8, তাহলে এম এর ভ্যালু কত আসছে। ঠিক আছে, এর এত মেসেজ দে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত আসতেছে আমি তো জানি না, ক্যালকুলেশন করো। তো এটার ভ্যালু আসতেছে মনে হয় 12/8, কত 1.5 মেবি। তাহলে এম এর মানটা ক্যালকুলেট করা শেষ, একটা কোএফিসিয়েন্ট বের বা একটা স্লোপ বের করা শেষ। এখন আমার যে ইকুয়েশন বের করতে বি এর মান বের করতে হবে। তাহলে বি সমান কি বলছিলাম, যে বি সমান হচ্ছে মিন অফ ওয়াই মাইনাস এম এক্স ইন্টু মিন অফ এক্স। ওকে, তাহলে বির মান বের করি মিন অফ ওয়াই, তাহলে ওয়াই বার, মিন অফ ওয়াই মানে হচ্ছে ওয়াই বার, সেকেন্ড হচ্ছে মাইনাস এম এক্স ইন্টু মিন অফ এক্স, কোন জায়গায় দেয়, ওকে, মাইনাস ইন্টু এম এক্স ইন্টু মিন অফ এক্স, এইটা। তাহলে মিন অফ ওয়াই কত ছিল, মিন অফ ওয়াই কত ছিল, মিন অফ ওয়াই ছিল 13, ওকে ফাইন 13। এম এর ভ্যালু কত আছে, 1.5/1.5, এম এর ভ্যালু 1.5, এম এর ভ্যালু কত 1.5, তো এখানে বসাইলাম 1.5 ইন্টু এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত। এখন এই এক্স এর মানটা জানি না, অ্যাকচুয়ালি বলে না ইকুয়েশন, তো এক্স এক্সই থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে বলবো এক্স এর ভ্যালু কোন জায়গায় আছে, সেখানে বলে নাই, তো এক্স আমি এক্সই রাখবো, ওকে, এটা এক্স আমি এক্সই রাখবো, ইন্টু ইন্টু না প্লাস, দেখি তো কোয়েশনে মনে ভুল করছি, এটা কি হবে, হ্যাঁ ইন্টু মিন অফ এক্স। তো মিন অফ এক্স কত, তো মিন অফ এক্স এর ভ্যালু কত আসছে, মিন অফ এক্স এর ভ্যালু আসছে মেবি কত আসছিল, 10 মনে হয় আসছে, 10 আসছে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো, এটা বি হচ্ছে বি এর ভ্যালু, ওকে, তাহলে বি এর ভ্যালু দাঁড়াইছে এইটা। ঠিক আছে, বি এর ভ্যালু দাঁড়াইছে এইটা, এক্স এর মান তো বলবে তাই না, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবো, ইকুয়েশন দাঁড়াইবো বি প্লাস এম অফ এক্স। তাহলে বি এর ভ্যালু কত আসছে, এটা ক্যালকুলেশন করলে কত হয়, 1.5 ইন্টু 10 সমান কত হয়, এটা ক্যালকুলেট করে 13 মাইনাস 1.5 ইন্টু 10 সমান কত হয়, -2 নাকি, আচ্ছা যাই হোক -2, তাহলে মাইনাস আছে প্লাস 2x, তাহলে বি এর ভ্যালু চলে আসছে, তাহলে 13 প্লাস 2x প্লাস এম এর মান কত, এম এর মান 1.5x, তো আলটিমেটলি দেখো তো 13 প্লাস এখান থেকে x কমন নিলে 2 প্লাস 1.5, তাহলে আলটিমেটলি 13 প্লাস 3.5x, তাহলে y is equal to 13 plus 3.5x, this is our linear equation, this is our linear equation, clear? এইটা বুঝছো নি রে, বুঝছি, আনসার কি তা এখানে শেষ নি না। না এখন কইলে এটা লিনিয়ার ইকুয়েশন, এখন কইতে পারে যে এই যে ফার্স্ট কোশ্চেন আমরা বলছিলাম যে এক্স এর মান, যে এক্স এর মান 10 এর জন্য ওয়াই এর মান কত, তো আমরা এক্স এর মান 10 এর জন্য এখন ওয়াই এর মান বের করতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু 10 যদি হয়, তাহলে y ইজ ইকুয়াল টু কত বসাও, 13 প্লাস 3.5, x এর ভ্যালু হচ্ছে 10, তো এখানে যা আসে তা, দিস ইজ দ্য আনসার। এইরকম মান আসতে পারে লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, তো এই ম্যাথটা আমরা স্যারে করাইছে, সো এইটা একটু ক্লিয়ারলি কইরো। অনেক সময় কোএফিসিয়েন্টের ভ্যালুগুলোকে বের করতে পারে, বলতে পারে, কারণ এখানের মধ্যে দিছে যে দেখো যদি ভালো মতে, তাহলে এই যে রিগ্রেশন অ্যানালাইসিস মডেল ক্যালকুলেটিং স্লুপ এন্ড, এই যে এইটা এই সাজেশনটা একটু ফলো করলেই বুঝতে পারবা যে মানে লিনিয়ার রিগ্রেশন থেকে কি কোয়েশ্চেন দিবে। যে বলছে লিনিয়ার রিগ্রেশন মডেল মানে কোন মডেল, সেটা হচ্ছে ক্যালকুলেটিং করতে হবে স্লুপ এম এর মানটা এবং ইন্টারসেক্ট হচ্ছে বি এর ভ্যালুটা। ঠিক আছে, ইন্টারসেক্ট মানে হচ্ছে বি এর ভ্যালুটা বা কোএফিসিয়েন্ট যেগুলো সেগুলো ক্যালকুলেট করা বলতে পারে। সো এই রিগ্রেশন অ্যানালাইসিস এর কনসেপ্ট। দেন রিগ্রেশন অ্যানালাইসিসের মধ্যে রিয়েল লাইফের কিছু এক্সাম্পল তোমরা দেখে ফেলা, কোন কোন ক্ষেত্রে রিগ্রেশন অ্যানালাইসিস গুলো ইউজ করা হয়, বিশেষ করে নিউমেরিক্যাল ভ্যালুগুলোর ক্ষেত্রে। রিগ্রেশন অ্যানালাইসিস পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে এত পার্সেন্ট হয়। নিউমেরিক্যাল ডাটা নিয়ে বেসিক্যালি রিগ্রেশন অ্যানালাইসিস গুলো কাজ করবে, বেশি পারফরমেন্স দেয়। সো এটা একটু দেখতে পারো, মানে এগুলো জাস্ট রিগ্রেশন অ্যানালাইসিস তোমরা চ্যাটজিপিটিতে দিবা যে রিগ্রেশন অ্যানালাইসিস বেসিক্যালি কিছু কনসেপ্ট, রিয়েল লাইফ এক্সাম্পল, অ্যাপ্লিকেশন, হ্যান কিছু একটা, আর ম্যাথগুলো জাস্ট এরকম এগুলো করো। এটা হলো লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, তো লিনিয়ার রিগ্রেশনের পরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন।
কি রে আজকে মানে আতর লেখা এমন লজিস্টিক রিগ্রেশন লজিস্টিকে এটা টপিক তো সাজেশনে দেখলাম না। না লিনিয়ার রিগ্রেশনের ভিতরে দুইটা আছে, লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশন। আচ্ছা, লজিস্টিক রিগ্রেশন বেসিক্যালি ইউজ কখন করা হয়? এটা একটা লজিস্টিক রিগ্রেশন ইজ এটা যে স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজড ফর বাইনারি ক্লাসিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যখন বাইনারি ক্লাসিফিকেশন বাইনারি ক্লাসিফিকেশন বেসিক্যালি হচ্ছে ইয়েস নো টাইপের আর কি, যে হবে কি হবে না, যাবো কি যাবো না, এরকম আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে হোয়ার দ্য আউটকামস ভেরিয়েবলস ইন ক্যাটাগরিক্যাল উইথ টু পসিবল আউটকাম, দুইটা পসিবল আউটকাম হইতে পারে আর কি। আউটকাম যেটা দুইটা পসিবল হইতে পারে, যে আউটকাম কয়টা থাকবে, যে আউটকাম যেটা বাদে সেটা হচ্ছে টু ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি থাকতে পারে ক্যাটাগরি। সো তখন আমরা এই লজিস্টিক রিগ্রেশনটা ইউজ করা হয়। তো লজিস্টিক রিগ্রেশনের যে ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে পি ইকুয়াল 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস i। তো ক্লিয়ার, মানে এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের ইকুয়েশন। তো তোমরা লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন বার করতে বলতে পারে, লজিস্টিক রিগ্রেশন ইকুয়েশন বার করে বলতে পারে। তো এইটা কি, ওই যে এক্সপোনেনশিয়াল আছে না, ওই ইটা কিন্তু আলাদা কিছু না, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, ওই এক্সপোনেনশিয়াল মনে আছে না, ই টু দি পাওয়ার এক্স, এটাই। আর এখানে ওয়াই হচ্ছে ওই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা দেওয়া থাকবে। ঠিক আছে, আর এখানে এটার গ্রাফটা যেমন হয়, বেসিক্যালি গ্রাফটা যেমন হয় এটাও তো এইরকম। তো এটার হায়েস্ট মান ধরো 1 হবে, এটা হবে 0, আর এদিকেও ধরো মানে বাড়তে দেবে। সো এটা বেসিক্যালি এরকম y ইকুয়াল টু এখানে হায়েস্ট মান 1। ঠিক আছে, এটা লজিস্টিক রিগ্রেশনের ইকুয়েশন। সো আমি আর বাকি কিছু জানি না এটা কেমনে কি করে। তো y এর মান থেকে বেসিক্যালি p এর মানটা বের করে দিয়ে ইকুয়েশনটা বের করা লাগে। এটা নিয়ে আর কোনো স্যার তেমন কিছু আমাদের পড়ায় নাই, সেটা হচ্ছে মেইন ফান্ডা। বুঝাইতে পারছি? বুঝছি, নেক্সট টপিকে যাই। ওকে, তো নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে কস্ট ফাংশন। জানি না কস্ট ফাংশন দিব কিনা, যেহেতু লজিস্টিক রিগ্রেশন দিতে পারে, লজিস্টিক আর গ্রেডিয়েন্ট ডিসেন্ট, সো কস্ট ফাংশনটা লাগবে। ঠিক আছে, ওকে, কস্ট ফাংশন এইটা সম্পর্কে স্লাইড ব্লাইড সব কিছুতে আছে। কস্ট ফাংশন অ্যাকচুয়ালি কি, যে দ্য কস্ট ফাংশন মেজার্স দ্য ইরর বিটুইন প্রেডিক্টেড ভ্যালুস এবং অ্যাকচুয়াল ভ্যালুস এর মধ্যে যে ইররটা সেটা মেজার করে। তো প্রেডিক্টেড ভ্যালুকে, যে প্রেডিক্টেড আউটকাম দ্য প্রেডিক্টেড ভ্যালু, সেটাকে ধরো ওয়াই দ্বারা প্রেজেন্ট করা হয়, আর প্রেডিক্টেড ভ্যালু ওয়াই এটাকে আই দ্বারা প্রকাশ করা বা এরকম ক্যাপ দেওয়া হয়, ওয়াই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। আর অ্যাকচুয়াল ভ্যালু যেটা, তো অ্যাকচুয়াল ভ্যালুকে নর্মাল ওয়াই দ্বারা বলা হয়। তো এটার মধ্যে যে ইররটা আছে, এই ইররটা হচ্ছে বলা হয় অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু। তো এই ইররটাকে মেজার করার জন্যই এই কস্ট ফাংশন ইউজ করা হয়, কস্ট ফাংশন। তো কস্ট ফাংশনের মান যত বেশি আসবে, সো ইরর তত হাই হবে। তো ইরর যত হাই হবে, মডেল তত সমস্যা দেখা দিবে, ওভারফিট আন্ডারফিট হ্যান কিছু একটা হয়ে যাবে, মডেল ফিট হবে না। সো কস্ট ফাংশনটাকে রিডিউস করা হয়, এই রিডিউস করার জন্য বিভিন্ন অ্যালগরিদম আসছে। ঠিক আছে, এখন এই কস্ট ফাংশনটা দেখতে কেমন, কস্ট ফাংশনটা দেখতে খুবই ভয়ঙ্কর রূপে আছে, এরকম যে এটাকে বলা হয় এইচ থিটা। এখন এটার মানে বুঝছো না, জিজ্ঞাসা আমার এইচ থিটা আবার কি। এটা একটা কস্ট ফাংশন, এক্স এর কস্ট ফাংশন, সেটা হবে ফিচার্স 1 0 ফিচার্স প্লাস 1 ফিচার্স এক্স। এগুলো হচ্ছে ফিচার্স বা কোএফিসিয়েন্ট, এগুলো হচ্ছে ফিচার্স। এখানে দুইটা ফিচার্স, এখানে মাল্টিপল ফিচার্স থাকতে পারে। যদি আরেকটা ফিচার্স থাকতো তাইলে থিটা টু এক্স, এরকম মাল্টিপল ফিচার্স থাকতে পারে। জাস্ট এখানে আমি দুইটা ফিচার্স দেখাইছি, এরকম যতটা মানে কলাম আর কি রে ভাই, ইম্পর্টেন্ট ফিচার্স আছে সেগুলো থাকবে। ঠিক আছে, সো আমি জাস্ট দুইটা, স্যারে যেহেতু দুইটা নিয়ে দেখাইছি, সো দুইটা নিয়ে এগুলো হচ্ছে ফিচার্স, এটা হচ্ছে ফাংশন। ওকে, তো এটা দেখতে একটা গিজিবিজি। তো এটাকে একটু মডিফাই করে যেটা আসছে সেটাকে যে থিটা 1 ইকুয়াল টু, তো এটাকে ক্যালকুলেশন কইরা 1/2m আসছে, দেন সামেশন করতে হয়, যেটা 1 নম্বর ডাটা থেকে স্টার্ট হবে, সেটা m পর্যন্ত চলবে,
এবং সেইখানে h অফ এই যে ফাংশন অফ কস্ট ফাংশন অফ x মাইনাস y I এটা হচ্ছে প্রেডিক্টেড তার স্কয়ার, দ্যাটস কল্ড কস্ট ফাংশন। ঠিক আছে, মানে কস্ট ফাংশনের দেখতে ভয়ঙ্কর রূপ হচ্ছে এইটা। সো h অফ থিটা ওই যে ফাংশন ফিচার্সের জন্য, দেন তার একটা ফিচার্স তার প্রেডিক্টেড ভ্যালু মাইনাস ওই যে ইরর যে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস ইরর সরি অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু স্কয়ার করতে হয়। ক্লিয়ার? আর এখানে তো মাল্টিপল থাকতে পারে, একটা দুইটা ফিচার্স হয়ে যাবে, তিনটা ফিচার্স দেন বারবার এরকম মাল্টিপল করতে হবে। তাহলে এমটা হচ্ছে এই যে ডাটা পয়েন্ট, আমার কয়টা ডাটা পয়েন্ট দেওয়া থাকবে। যেমন আগের ম্যাথে আমরা 3টা ডাটা পয়েন্ট ছিল, তো এখানে 4টা ডাটা পয়েন্ট থাকতে পারে, 5টা ডাটা পয়েন্ট থাকতে পারে। বুঝতে পারছেন জিনিসটা? সো এটা হচ্ছে মেইন ফান্ডা। একটা মিনিট। তাইলে কস্ট ফাংশনটা দেখতে এরকম। সো এইটা হচ্ছে ওই যে কয়টা পয়েন্ট দেওয়া থাকবে, বলবে 3টা পয়েন্ট 4টা পয়েন্ট। সো যেমন আগের ডাটা সেটের মধ্যে 3টা ডাটা পয়েন্ট ছিল, এরকম জয়টা ডাটা পয়েন্ট থাকবে সেটা হচ্ছে সেই এম এর ভ্যালু। তো এম এর ভ্যালুটা আসমান থেকে ফরে নেই, ঠিক আছে। তো এম এর ভ্যালুটা ডাটা পয়েন্ট, আর এটা হচ্ছে কস্ট ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে কিসের কোন ফাংশন? এটা হচ্ছে কস্ট ফাংশন। ওকে, কস্ট ফাংশনের। তো এখানে ধরো 3টা ডাটা পয়েন্ট আছে, ধরো একটা ডাটা পয়েন্ট হচ্ছে 1 1, ধরো আরেকটা ডাটা পয়েন্ট হচ্ছে 2 2, ধরো আরেকটা ডাটা পয়েন্ট হচ্ছে 3 3। তো এটা যদি আমি গ্রাফে প্লট করি, গ্রাফে প্লট করলে কেমন হবে? ধরো এটা হবে x এর ভ্যালু, এদিকে x এবং এদিকে y। তো এটা যদি 1 1 প্লট করি 1 1, তাহলে ধরো এটা এখানে হবে, মানে অ্যাকচুয়ালি মূলবিন্দুগামী হবে। ঠিক আছে, যেহেতু 1 1 2 2 মূলবিন্দুগামী হবে। সো ধরো এখানে হবে 1 1 2 2 3 3, 1 1 2 2 3 3, 1 1 2 2 3 3। তাহলে এই গ্রাফগুলোর পয়েন্টগুলো আমি প্লট করি 1 1, ধরো এটা 1 1 হবে, এটা হবে 2 2, আর এটা হবে 3 3। ওকে ফাইন, ক্লিয়ার? তো এইটার জন্য যে ফাংশনটা, সেই ফাংশনটা ধরো h থিটা অফ x, সেটা হচ্ছে থিটা 1 অফ x, ধরো ফাংশন এটা। ক্লিয়ার? তাহলে এটার কস্ট ফাংশনের গ্রাফটা কেমন হবে? ঠিক আছে, এটা হচ্ছে মেইন ফাংশন আর কি। তো এটার যে গ্রাফটা হবে, আমাদের মেইন কাজ কি? আমাদের মেইন কাজ হচ্ছে ফাংশনটাকে রিডিউস করা। ঠিক আছে, কস্ট ফাংশনটাকে রিডিউস করা। ওকে, ধরো এটা। ওকে, সো বলছিলাম যে y এর মানটা, মানে বলছিলাম জাস্ট ইয়েস নো হবে আর কি। তো এটাকে রিডিউস করলে যে এই যে থিটা 1 যে ফাংশনটা ছিল প্রথম ফিচার্সের জন্য, সেটা 1/2m সামেশন অফ i is equal to 1, দেন এখানে m ছিল ইকুয়েশনটা, আর এখানে h অফ থিটা কি লিখতেছি। ওকে, সো এটা বারবার লিখা লাগে তো এটা ঝামেলা। h অফ থিটা অফ x মাইনাস প্রেডিক্টেড ভ্যালু স্কয়ার। তো এইটার গ্রাফটা দেখতে হয় এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে ধরো 2 2, এটা হয়ে যায় এই যে মানে রিডিউস করে কি কস্ট ফাংশনটা রিডিউস করে, দেন এটা হয়ে যায় ধরো 3 3। ঠিক আছে, ওকে। সো এইটা দ্বারা কস্ট ফাংশনের সেই গ্রাফটা আর কি। সো এই যে রিডিউস করে একদম 1 এ নিয়ে আসছে, এদিকে 2 হয় আর এদিকে বেসিক্যালি 3। ক্লিয়ার? সো কস্ট ফাংশনের গ্রাফটা এরকম আসে। সো এখানে ডাটা পয়েন্ট কয়টা? ডাটা পয়েন্ট 3টা। তার মানে এম এর মান কত হবে? এম এর মান 3 হবে। তো এম এর মান যদি 3 হয়, আমি কোয়েশ্চন একটা সলভ করে দিই যে এইটা ইকুয়েশন কেমন হয়। তো এটার মান যদি 3 হয়, তাহলে ইকুয়েশনটা কেমন হবে?
1/2 ইন্টু 3, m এর মান হচ্ছে 3। এখন এই যে h অফ x, এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু কত, বাই অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1, তাহলে প্রেডিক্টেড ভ্যালু কত পাইছি, প্রেডিক্টেড ভ্যালু কত পাইছি 1 পাইছি, প্রেডিক্টেড ভ্যালু কত পাইছি 2 পাইছি, প্রেডিক্টেড ভ্যালু কত পাইছি 3 পাইছি। ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যালু 1 2 3, প্রথমটার জন্য অ্যাকচুয়াল ভ্যালু ছিল 1, প্রেডিক্টেড ভ্যালু পাইছি 1, পরেরটার জন্য অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 2, প্রেডিক্টেড ভ্যালু 2, পরেরটার জন্য অ্যাকচুয়াল ভ্যালু 3, প্রেডিক্টেড ভ্যালু 3। এইখানে সেম ভাবে তো অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু স্কয়ার, এই যে সূত্রের স্কয়ার, সাম অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, দেন এটা সাম করতে না, এই যে সাম, তিনটা পয়েন্টের সাম, আর এম এর মান 3 দিছে কারণ ডাটা পয়েন্ট 3টা, তো এটা ক্যালকুলেশন করলে মেবি 0 আসে। তার মানে এখানে এই 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 ইকুয়েশন বা এই ডাটা পয়েন্টগুলোর জন্য বা এইখানে কোনো কস্ট ফাংশনের ভ্যালু একদম 0, কস্ট ফাংশনের ভ্যালু একদম কত হয়ে গেল 0 হয়ে গেল। এটা গেল একটা ফিচার্সের জন্য। ধরো থিটার মান কত দিলাম, থিটা 1 এর মান 1, ওই যে থিটা 1 এর মান 1, ঠিক আছে, কি দিতেছি, ওকে। সো এটা ধরো থিটা 1 এর মান 1, এখন এই থিটার মান চেঞ্জ মানে কোএফিশিয়েন্টের মানগুলো চেঞ্জ করতে পারে, তাহলে ধরো থিটা 2 আরেকটা ফিচার্স নিলাম, সেটা হচ্ছে ধরো 0.5, ঠিক আছে 0.5, ওকে। তার মানে এটার কস্ট ফাংশন কেমন হবে, থিটা 1, তিনটাই ডাটা সেট 3, তো অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 0.5, প্রেডিক্টেড ভ্যালু ছিল 1 স্কয়ার, অ্যাকচুয়াল ভ্যালু ছিল 0.5, প্রেডিক্টেড ভ্যালু পরেরটার জন্য 2 স্কয়ার। ক্লিয়ার না, বুঝো নাই? আচ্ছা, এইখানে একটা ক্যাপা আছে, ওকে ওকে, ওয়েট, এখানে তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন থিটা 1 নিছি, এটার ভ্যালু 1 নিছি, প্রথমটা মানে এই ফিচার্স নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই এইখানে প্রেডিক্টেড ভ্যালু 1, অ্যাকচুয়াল ভ্যালু, বাকিগুলো কিন্তু সেম রাখছে। তো আমরা যখন থিটা 2 নিয়ে কাজ করব, ঠিক আছে, এখানে আমি ভুল লিখছে, জানি না অ্যাকচুয়ালি 1/3 0.5, হ্যাঁ আচ্ছা, থিটা 1 আর একটা ছিল হচ্ছে থিটা 1, আচ্ছা। সো থিটা 1 নিয়ে যখন আমরা কাজ করব, এটার জন্য 0 ছিল বেসিক্যালি, প্রথমটার জন্য, সরি এখানে 0, এটা জন্য থিটা 0। সো থিটা 1 নিয়ে যখন আমরা কাজ করব, বলে দিবে কোশ্চেনের মধ্যে থিটা 1 নিয়ে যখন কাজ করব 0.5 ফিচার্সের মান, তখন জাস্ট, বা ফিচার্সের ওয়েটও বলতে পারো, থিটা 1 নিয়ে যখন কাজ করব, কস্ট ফাংশনটা দেখতে কেমন হবে, যে প্রথমটাতে জাস্ট 0.5 বসবে, বাকিগুলো ঠিক থাকবে, তো এটার একটা ভ্যালু আসে, এটার ভ্যালু আসে 0.58, ধরো সেকেন্ড ফিচার্সের জন্য 0.58, এরকম মাল্টিপল ফিচার্স দিতে পারে। ধরো আরেকটা ফিচার্স দিল থিটা 2, তাহলে থিটা 2 আমরা জাস্ট কি করব, 1/2 ইন্টু 3, এইখানে 1 মাইনাস 1 ঠিক থাকবে স্কোয়ার, আর এখানে করে দিব 0.5 মাইনাস 2 স্কোয়ার, আর এখানে 3 মাইনাস 3 স্কোয়ার। তো এটার একটা থিটা 2 এর জন্য তার একটা কস্ট ফাংশনের ভ্যালু চলে আসবে, ঠিক আছে, থিটা 2 এর জন্য একটা কি চলে আসবে, কস্ট ফাংশনের ভ্যালু চলে আসবে। ঠিক আছে, আমাদের মেইন টার্গেটই হচ্ছে এইটার মানটাকে কি করা, রিডিউস করে ফেলা, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি, এগুলোকে বলতে পারো প্যারামিটার, এগুলোকে বলতে পারো প্যারামিটারের ভ্যালু, ঠিক আছে। তো প্যারামিটারের ভ্যালুগুলো আমরা ফাংশনের মধ্যে বসায় দেবো, ফাংশনে বসায় দিলে এটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কস্ট ফাংশন, আর এই কস্ট ফাংশনের মানটাকে রিডিউস করা। দেখো এইটার ভ্যালু হলো 0, দেন এটা ছিল 0.5, তার মানে আস্তে আস্তে দেখো ফিচার্সগুলো যত বেশি নিতেছি, একটা দুইটা তিনটা ফিচার্স নিতেছি, তখন মানটা কি হইতেছে, বাড়তেছে। ক্লিয়ার? সো আলটিমেট গোল হচ্ছে এই মানটাকে রিডিউস করা, ঠিক আছে, আলটিমেট গোল হচ্ছে এই মানটাকে রিডিউস করা, ঠিক আছে। তো এইরকম একটা প্রবলেম স্যারে মনে হয় পরীক্ষাতে দিছিল আমাদের, দাঁড়াও আমি একটু দেখি। ওকে, কনসিডার দিস কস্ট ফাংশন, now substitute the cost function theta 0, theta 1, theta 2 using the gradient descent algorithm where alpha is the learning rate। তাহলে এখন এই কস্ট ফাংশনটাকে কাজ করার জন্য বা রিডিউস করার জন্য নতুন যে অ্যালগরিদমটা আসে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম নিয়ে হালকা পাতলা কিছু একটা মানে গান গাওয়া লাগবে আর কি। গ্রেডিয়েন্ট কি টাইম কি ওভার, ওকে 15 মিনিটস আছে, আচ্ছা যাই হোক। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট নাকি বানানো, হ্যাঁ নিজেই তো জানি না। ওকে, ডিসেন্ট, আচ্ছা ডিসেন্ট। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম এগুলোকে বেসিক্যালি, তো ওই যে কস্ট ফাংশনগুলোকে যদি আমরা যেতম কস্ট ফাংশন ধরি, তাহলে এটাকে আমাকে এইভাবে লিখতে হবে, থিটা জে মাইন, এটা আবার বইল না ভাই কেমনে আইছে, তাইলে তো আবার ঝামেলা।
ঠিক আছে, জাস্ট এরকম মনে রাখো যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের কস্ট ফাংশন এরকম আলফা দিতে হয়, দেন হচ্ছে ডেল 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 থিটা জে, দেন হচ্ছে জে কস্ট ফাংশন অফ থিটা জিরো থিটা ওয়ান। এইটা বা একটু মুখস্থ গ্রেডিয়েন্ট ডিসেন্টের, এটা আমি জানি না অ্যাকচুয়ালি, এখন আর এক্সপ্লেন করার টাইম নেই, বাংলা মারে দাও, এটা একটু মনে রাখো। তো এখানে যে আলফা টার্মটা আসছে, এখানে যে আলফা টার্মটা আসছে এইটা হচ্ছে সেই লার্নিং রেট, লার্নিং রেট, ঠিক আছে, এটা হচ্ছে সেই কত লার্নিং রেট। তো লার্নিং রেট নিয়ে তোমরা একটু হালকা সার্চ বুঝতে পারবে যে কতটুকু হারে আমার মানটা রিডিউস হইতেছে, কস্ট ফাংশনের মানটা বা মানটা আপডেট হইতেছে, সেটা হচ্ছে লার্নিং রেট। ক্লিয়ার? ওকে। তো এইখানে মানে প্রবলেম যেটা হইছে, ধরো আচ্ছা এই প্রবলেম এইটা দিয়ে আমরা প্রবলেমটা একটা ধরো যে ইকুয়েশন একটা দিবে, কস্ট ফাংশনের একটা ইকুয়েশন দিবে, বুঝতে পারছিস না? কস্ট ফাংশনের একটা ইকুয়েশন দিবে, দিয়ে বলবে এই থিটা ওয়ান থিটা টু এর জন্য এটাকে আমাদের সাবস্টিটিউট করা লাগবে। তো সাবস্টিটিউট ধরো এটা তো একটা থিটার জন্য, ধরো জের মান হচ্ছে মাল্টিপল হইতে পারে 1 2 3 4 5, জের মানটা মাল্টিপল হইতে পারে 0 1 2 3 4 হইতে পারে, ঠিক না? 0 1 2 3 4 হইতে পারে। তো এটাকে যদি আমরা সাবস্টিটিউট করি থিটা জিরোতে, তাহলে এখানে কি আসবে? থিটা জিরো মাইনাস আলফা ডেল ডেল থিটা জিরো, দেন হচ্ছে জে থিটা জিরো, থিটা ওয়ান তো আর নাই, তবে এইটা থিটা ওয়ানের জন্য একটা ফাংশন। ক্লিয়ার? সেকেন্ডলি থিটা ওয়ানের জন্য আমরা যদি বের করি তাহলে থিটা ওয়ান মাইনাস আলফা, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এই ম্যাথটা সলভ করে দিই না, প্যারা নাই। ডেল ডেল থিটা থিটা ওয়ান এখানে হবে, যেহেতু থিটা থিটা জিরো হয়ে গেছে, থিটা ওয়ানকে ডিডিএক্স করতে হবে বা ডেল করতে হবে, দেন হচ্ছে যে এখন দেখো, ঠিক আছে, এখন দেখো কয়টা থিটা ওয়ানের ক্ষেত্রে, জাস্ট থিটা ওয়ান। ওকে, এরপরে যদি ধরো আমরা থিটা টু এর জন্য এটাকে সাবস্টিটিউট করি থিটা ওয়ান, আর এটা কি লিখতেছি, ধরো এখানে থিটা টু, তাহলে থিটা টুর জন্য যদি এই ইকুয়েশনটাকে সাবস্টিটিউট করি, আমি প্রবলেমটা দেখাই দিমনি, তাহলে থিটা টু আলফা ডেল বাই ডেল থিটা টু জে থিটা টু। তো এইরকম একটা ধরো ইকুয়েশন দেওয়া থাকবে, এইরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, দেওয়া তোমাকে এই মানগুলোকে ফাইন্ড আউট করতে হবে। এই ইকুয়েশনটা এটা ফর্মাল ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল। তো এটা থেকে এইরকম থাকবে না, একটু জিগজ্যাগ আকারে থাকবে, তো এখান থেকে এই মানগুলোকে ক্যালকুলেট করতে হবে। যেমন যেমন আমি একটা দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরো আচ্ছা এই যে জেটা, এটা তো কস্ট ফাংশন, তো থিটা জিরো তার থিটা ওয়ান, ধরো দুই দুই ফিচার্সের কস্ট ফাংশন। তো কস্ট ফাংশনটা অ্যাকচুয়ালি কি লিখছিলাম আমরা? কস্ট ফাংশনটা ধরো দুই ফিচার্সের কস্ট ফাংশন, সেটা ছিল 1/2m সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু হবে m পর্যন্ত, দুইটার ফিচার্স m পর্যন্ত যাবে, দেন h অফ থিটা অফ x অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু i প্রেডিক্টেড ভ্যালু স্কোয়ার, এটি তো এটাকে ক্যাপ দেওয়া এরকম হয় আর কি। সো এইটা ছিল, তো এইটা ছিল। ক্লিয়ার? তো এখন এটাকে যদি তিনটা ভেরিয়েবল বন্ধু লিখি, তাহলে যে থিটা ওয়ান, সরি থিটা জিরো, থিটা ওয়ান, থিটা টু। এখন এটাকে একটুকে এইভাবে লিখছে 3m সামেশন আছে, মানে আমি সিটির কোয়েশনটা লিখতেছি আর কি, সামেশন i ইজ ইকুয়াল টু 1, তো এটা বলছে থিটা জিরো প্লাস থিটা ওয়ান এক্স ওয়ান মাইনাস থিটা টু এক্স টু, থিটা টু এক্স টু মাইনাস ধরো ওয়াই, এই যে এটা ওয়াই প্রেডিক্টেড ভ্যালু, এর এখানে কি ছিল, এইটা হচ্ছে ফাংশন। এইটা থেকে এটা ছিল সিটির কোয়েশন, ঠিক আছে, এটা সিটির কোয়েশন। এরকম তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, কনসিডার দিস কস্ট ফাংশন, এই কস্ট ফাংশন দেওয়া আছে। তো এই কস্ট ফাংশন থেকে আমাকে কি করা লাগবে, যে থিটা ওয়ান এর ভ্যালুটা বের করতে হবে, থিটা জিরোর ভ্যালুটা বের করতে হবে, থিটা টু এর ভ্যালুটা বের করতে হবে, ওই যে আগে যেটা আমি লিখছিলাম আর কি, যে এরকম একটা ফর্মাল ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশন থেকে থিটা জিরো, থিটা ওয়ান, থিটা টুর ভ্যালুটাকে এই ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করতে হবে, যেখানে যেখানে আলফার মানটা অলরেডি দেওয়া থাকবে কোয়েশ্চেনে, ঠিক আছে। আলফা ইজ দ্য লার্নিং রেট, সো কোয়েশ্চনে মান দিতে পারে অথবা ডিরেক্টলি বলে দিবে যে আলফা ইউজ করো, ঠিক আছে, ডিরেক্টলি কি বলে দিবে যে আলফা ইউজ করো।
ঠিক আছে? ওকে, সো এই জিনিসটা দেওয়া থাকবে। আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের যে কস্ট ফাংশনটা দেওয়া আছে সেটাকে ওই থিটার ওই সাপেক্ষে, ওই ভেরিয়েবলের সাপেক্ষে, কোএফিসিয়েন্টের সাপেক্ষে আমাকে ডিডিএক্স করতে হবে, মানে পার্শিয়াল ডেরিভেটিভস করতে হবে। দেন থিটা স্যার ওয়ানের আমি মান, হ্যাঁ তারা শেষ করি। থিটা ওয়ানের মান থেকে আলফার মান তো আর দেওয়াই থাকবে কোয়েশনের মধ্যে। আর ইকুয়েশন, যে ইকুয়েশনটা দেওয়া মেইন কাজ কি, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে ওই ইকুয়েশনকে নির্দিষ্ট ভেরিয়েবলের সাপেক্ষে, ওই যে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে, ধরো এক্স ওয়াই জেড এর সাপেক্ষে ওই যে কস্ট ফাংশন দেওয়া থাকবে ওইটাকে জাস্ট ডিডিএক্স করবো, করার পরে এই জায়গার মধ্যে বসাইবো, তাইলে আমার থিটা ওয়ান থিটা জিরো মানটা চলে আসবে। দেন থিটা ওয়ান ভেরিয়েবলের সাপেক্ষে এই কস্ট ফাংশনটাকে ডিডিএক্স করবো, দেন এইখানে বসায়া থিটা ওয়ানের মান পাবো। দেন থিটা টু ভেরিয়েবলের সাপেক্ষে এই কস্ট ফাংশনের ভ্যালুটাকে ডিডিএক্স করবো, করে এখানে বসাইবো, বসাইয়া থিটা টু এর মানটা বের করবো। এটা হচ্ছে আমাদের মেইন ফান্ডা। হ্যাঁ এখন কর। না, এটা একটা এক্সাম্পল দিয়া বুঝাইলে বেটার। এই তো এক্সাম্পল, এই তো ইকুয়েশন, এই তো ইকুয়েশন। এখান থেকে থিটা ওয়ান থিটা টু আর থিটা টি এর মানটা বের করতে হবে। এইটি ইকুয়েশন যেটা লেখছি, এটা তো ফর্মাল, এটা তো লেখছি কি ফর্মাল। তো এইটা হচ্ছে ইকুয়েশন, এই যে জাবরা ইকুয়েশন, এই জাবরা ইকুয়েশন থেকে থিটা জিরো থিটা ওয়ান থিটা টু মানটা বের করতে হবে, যেখানে আলফা দিয়ে দিয়েছে লার্নিং রেট হিসাবে। তো আমাদের কাজ কি, যে থিটা জিরো যেটা হবে, এটা কি লিখতেছে ইচ্ছা যাই হোক, সো থিটা জিরো যেটা হবে সেটা হবে থিটা জিরো মাইনাস আলফা ডেল ডেল থিটা জিরো, দেন হচ্ছে জে থিটা জিরো। এখান থেকে একটা টার্ম না, এই টার্মটাকে জাস্ট আমাকে ফাইন্ড আউট করতে হবে। আলফার মান তো তারা কোয়েশনের মধ্যে বলেই দিবে, থিটা জিরো মানটা যদি বলে দেয় তো ভালো, না দিলে মানে যেটা আছে সেটাই থাকবে, যেরকম আছে সেরকম থাকবে। তার মানে এই মানটা ক্যালকুলেট করতে হবে। তার মানে এই ফাংশনটাকে বা এই পুরাটাকে আমাকে এটার সাপেক্ষে ডিডিএক্স করতে হবে। তাহলে এটা যদি করি ডেল ডেল থিটা জিরো, কাকে করব, এই পুরাটাকে লিখলাম 1/3m summation of m 1 theta 0 theta 1 x 1 theta 2 x2 minus y predicted cube. ওকে ফাইন, কিছু একটা করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু কার সাপেক্ষে করতেছি, থিটা জিরো সাপেক্ষে এটাকে ডিডিএক্স করতেছি। ঠিক আছে, থিটা জিরো সাপেক্ষে কি করতেছি, ডিডিএক্স করতেছি। ভাই সিম্পলি চিন্তা করতো, আচ্ছা আমি এই ইকুয়েশনটা লিখি, এক্স স্কোয়ার প্লাস কি লিখতেছি, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই, এরকম একটা ইকুয়েশন লিখলাম, যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই। তো এটাকে যদি আমরা বলি ডিডিএক্স করে এক্স এর সাপেক্ষে করতে, তাহলে কি করতাম, এক্স এর সাপেক্ষে করলাম, এটাকে করলে হয় টু এক্স, আর এখানে এক্স এর সাপেক্ষে টু এক্স এর করলে হয় টু, আর ওয়াই তো কনস্ট্যান্ট জিরো হয়ে যায় না, ওইখানে সেম কনসেপ্ট। দেন এটাকে যদি বলতাম ওয়াই এর সাপেক্ষে করে, তাহলে ওয়াই যুক্ত টার্মগুলোকে ডিডিএক্স করতাম, বাকিগুলোকে কি করে ফেলতাম, কনস্ট্যান্ট হিসেবে ধরে ফেলতাম না। সো এখানে সেই সেম পার্শিয়াল ডেরিভেটিভস করব। ঠিক আছে, এখানে সেম পার্শিয়াল ডেরিভেটিভস করব। সো সেম কাজ, যা যেভাবে কল্পনা করতেছে সেভাবেই। তো দেখো তো 1/3 যেটা আছে, 1/3 তো আর কনস্ট্যান্ট, ওইটা নিয়ে তো আমার কোনো খাইয়া দেয়া কাজ নেই, তাই না, যে 1/3 তো আর কনস্ট্যান্ট, এই 1/3 যেটা আছে ওইটা আর খাইয়া দেয়া কাম নাই, 3m যেভাবে আছে সেভাবে থাকে। ওকে ফাইন, এখন থিটা জিরোর সাপেক্ষে করলে দেখো তো এইটা এইটা এই যে এই টার্ম কনস্ট্যান্ট হয়ে যাবে না, কনস্ট্যান্ট হয়ে গেলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তাই না। আর এইটাও তো এইটাও অ্যাকচুয়ালি কি, আমি কিন্তু এইটা ধরো এটা এক্স, ধরো ডেল ডেল এক্স, তাহলে এটাও এক্স, তাহলে এইটার সাপেক্ষে জাস্ট এইটাকেই করতে পারো না, বাকিগুলো তো কনস্ট্যান্ট হয়ে যাবে। থিটা, কারণ থিটা জিরো তো নাই, যেহেতু থিটা জিরোটাই নাই, তাহলে কি করবো, 1/3m তো ঠিক আছে, এটা যেভাবে আছে সেভাবে লিখলাম, এম আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু, তাহলে থিটা জিরোটাই থাকবে না শুধু, তাহলে এখানে শুধুমাত্র থাকবে থিটা জিরো। ঠিক আছে, শুধুমাত্র কি থাকবে, থিটা জিরো, বাকিগুলো জিরো হয়ে যাবে না। এই এখন ডেল ডেল এক্স ক্যাল কর ডেল, এইটাকে জাস্ট ডিডিএক্স করব, তাই না, এই মানটাই তো, এখন এইটাকে ডিডিএক্স করলে তো এইটাই থাকবে, তাই না, এইটাকে ডিডিএক্স করলে তো এইটাই থাকবে না, এটাতে কোনো চেঞ্জ আসবে। দেন এই সামনে আছে 3, এখন চিন্তা করতো এই পুরো টার্মটাকে দিলাম আমি এক্স এক্স কিউব, তাহলে 3 সামনে আইতো না, তাহলে এই যে 3কে সামনে নিলাম, আর এই মান থেকে কি করা লাগে, 3 - 2 করা লাগে, তাহলে 2 করে দিলাম,
জাস্ট এই ফর্মুলা ইউজ করছি d dx x to the power n n into x to the power n minus 1 তাই এই পুরাটাকে ধরছি x 3 আছে তাহলে 3 সামনে নিয়ে আসলাম এই যে 3 সামনে নিয়ে আসলাম আর এই পুরাটা টার্ম থেকে 2 3 minus 1 করলাম 2 আর এইটাকে যখন ddx করব বা এইটাই থাকবে বাকিগুলো ধর 0 হয়ে যাবে তাহলে এইটা হয়ে গেল 3 3 ক্যান্সেল 1 by m summation of m I is equal to 1 theta 0 minus del prime square এটা হয়ে যাবে আমার কোনটা del theta 0 বা এটাকে কি বলা যায় যাই হোক এরকম কিছু একটা মানে ওইটা আর কি এই মানটা তখন এই মানের সাথে কি করা লাগবে এই মানটা পেয়ে গেছে এটার মান পেয়ে গেছে এইটা এখন এই মানের সাথে লার্নিং রেট গুণ করে দিলে আর থিটা 0 গুণ করে দিলে থিটা 0 মানটা চলে আসবে তাহলে আমরা বলতে পারবো থিটা 0 is equal to থিটা 0 minus লার্নিং রেট ইনটু এই যেটা এটার মান কত আসছে 1 by m summation of m I is equal to 1 theta 0 minus y prime square সো এইরকম সেম ভাবে তুই এখন থিটা 2 এর মানটা বের করবে তাহলে থিটা 2 এর সাপেক্ষে তাহলে এইটাকে জাস্ট ddx করলে জাস্ট কি থাকবে x1 থাকবে বাকি সবগুলো 0 হয়ে যাবে সেম জিনিস আসবে বুঝতে পারছিস না সেম জিনিস আসবে দেন থিটা 3 এর সাপেক্ষে করো যদি সরি থিটা 2 এর সাপেক্ষে এইটা আসবে বাকিগুলো 0 হয়ে যাবে তাই না সেম কনসেপ্টই তো হবে তাইলে থিটা 1 টা কি আসবে থিটা 1 মাইনাস আলফা এটাকে সেম ভাবে 1 বাই m হবে m I equal to 1 তো থিটা 0 0 হয়ে যাবে তো এখানে থাকবে থিটা 1 x1 মাইনাস y0 স্কয়ার তো থিটা 2 এর সাপেক্ষে যদি করি তাহলে থিটা 2 মাইনাস আলফা 1 বাই m ঠিক থাকবে সামেশন অফ m I equal to 1 দেন থিটা 2 x মাইনাস আছে মাইনাস ওকে তো মাইনাস মাইনাস y প্রাইম স্কয়ার সো এই হচ্ছে তিনটা মানটা সাবস্টিটিউট করে বের করে ফেললাম গ্রেডিয়েন্ট ডিসেন্ট সো এরকম জিনিসপাতিগুলো থাকতে পারে বুঝতে পারছিস জিনিসটা সো এটা হচ্ছে প্র্যাকটিস বিষয় নোটের মধ্যে আছে টাইম মেবি শেষ হয়ে যায় মধ্যে আছে সো তোমরা এটা একটু প্র্যাকটিস করলে জিনিসটা একটু মানে ইজিলি ক্যাচ করতে পারবে সো যদি ম্যাথমেটিক্যাল কোনো টার্ম দেয় তো দিল আর 1 মিনিট আছে এটা জয়েন দিতে নতুন ক্লাস নিতে দিতাম 1 মিনিট আছে আর কি করার বুকত লাগছে রে